বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয়ে জ্যোতিষ, এবং সর্ববিষয়ে জ্যোতিষ নিয়ে আমরা আলোচনায় এলাম জ্যোতিষ শাস্ত্রর সঙ্গে সঙ্গে সব বিষয়, যেটা একটার সঙ্গে একটা কিন্তু সম্পৃক্ত। অবশ্যই সঙ্গে নিয়ে কৌশিক ডিকার আমাদের সঙ্গে। দাদা, অনেক অনেক স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা যদি ফোন করেন এক্ষুনি আমরা কথা বলতে শুরু করে দেবো, কোনো বিষয়ে না গিয়ে। তার কারণ যে বিষয়গুলো আকাশের ঘনঘটায় ঘটছে এগুলো তো মোটামুটি আমরা 2-3-4 মাস আগের থেকেই বলে রেখেছি। সুতরাং ঘটনা প্রবাহ তো এখন ঘটছে, আমাদের বলে দেওয়া সব আগে আছে। গতকালই মঙ্গলদেব ঢুকে গেছেন কন্যা রাশিতে, রাহু কেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে গেছেন, কিন্তু বেরোলে কী হবে? শনির সাথে সমসপ্তমে পড়েছেন। তার মধ্যে আবার বৃহস্পতি, শুক্রদেব ও মিথুন রাশির ঘরে বসে আছেন। অদ্ভুত একটা প্ল্যানেটারি সিনারিও তৈরি হয়েছে। মঙ্গল, বৃহস্পতি এবং শনি প্রত্যেকের থেকে স্কোয়ার অ্যাসপেক্টে, অর্থাৎ কেন্দ্রস্থানে বসে আছেন। সুতরাং বৃহস্পতি এবং শুক্রদেব যেহেতু একত্রিতভাবে বসে আছেন মঙ্গলদেবের সঙ্গে স্কোয়ার অ্যাসপেক্টে, এবং শনির সাথেও স্কোয়ার অ্যাসপেক্টে বসে আছেন, এর পরবর্তী ক্ষেত্রে শ্রাবণ মাসটা পেরোলে ভাদ্র মাস যখন শুরু হবেন, রবিদেব নিজের ঘরে ঢুকবেন, সেখানে কেতুকে পাবেন, রাহুর দৃষ্টিতে আসবেন। মানে এটা মাখো জ্যোতিষের কম্বিনেশান তৈরি হয়ে আছে আকাশে আর কি। কবে ছাড়বে বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি ছাড়তে গেলে প্রায় নভেম্বর চলে যাবে, তবুও প্রাথমিকভাবে, তার কারণ এরপরেই এই বছরের ভারতবর্ষ থেকে প্রথম দেখতে পাওয়া চন্দ্রগ্রহণ আসছে সেপ্টেম্বর মাসের 13 তারিখ। ওই একটি গ্রহণই দেখা যাবে ভারতবর্ষ থেকে, যেটি এই শনি মঙ্গল যখন ফ্ল্যাশ করছে সেই সময়ের মধ্যেই ঘটবে। সুতরাং সেই দিক থেকে ভারতবর্ষ এবং আপামর বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক ঝঞ্ঝা, সব কিছুর মধ্যে একটা কিন্তু ব্যাপক পরিমাণ একটা একটা ইল এফেক্ট আসতে চলেছে, মানে নেগেটিভ এফেক্ট। সেটা নিয়ে বিশদে আলোচনা করার মতো বিষয় অবশ্যই করব, সিটিভিএনের পর্দা থেকেও করব। অবশ্যই অনেকদিন সম্ভবী আশ্রয়ে কোনো অনুষ্ঠান করি না, এটা দিয়েই শুরু করব ভেবেছি। অতি শীঘ্রই পাবেন, আগামী 7-10-15 দিনের মধ্যে সম্ভবী আশ্র একাধিক অনুষ্ঠান পাবেন এইসব নিয়ে। কারণ আকাশীয় বার্তাটা খুব একটা সুখকর নয় তো। সেখানে ব্যক্তিবিশেষে রাশিফল, শনি মঙ্গল দৃষ্টি বিনিময়, শনিদেব বক্রী, বৃহস্পতিদেব অতিচারী বৃহস্পতিদেবের গমনে গত আগামী 8 বছর যেটা হবে, সেখানে তো জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট চেঞ্জ হবে, আগেই বলা ছিল সম্ভবী অ্যাস্ট্রোপাসি টিভিএন থেকে। যখনই শনিদেব বক্র অবস্থায় থাকেন, মিথুন রাশিস্থ, এখন বৃহস্পতি অতিচারী হয়েছে, যে কোনো রাশিস্থ থেকে বৃহস্পতিদেব যখন অতিচারী হন এবং যখন যেই সময় শনিদেব বক্রী হন, সেই সময়টা না বিশ্ব সংসারের একটা উথাল পাথালের সময় তৈরি হয়। এবং এই সময়টা প্রাকৃতিক দিকে বলি আমরা, রাজনৈতিক কূটনৈতিক দিকে বলি, যে কোনো দিকে একটা ভয়ঙ্কর টার্মোয়েল সিচুয়েশান তৈরি করে, যে সিচুয়েশানের মধ্যে অলরেডি আমরা ঢুকে বসে গেছি। এর মধ্যে যে গ্রহটি ট্রিগার করতে পারে এই সব অবস্থাকে, তার নাম মঙ্গল। কারণ একমাত্র গ্রহ, 9টা গ্রহের মধ্যে মঙ্গলদেব খুব প্রিয় গ্রহ আমার। সর্বঘটের কাঁটালি কলা, সব বিষয় আছে। পলিটিক্স মঙ্গল ছাড়া হবে না, যুদ্ধবিগ্রহ মঙ্গল ছাড়া হবে না, খেলাধুলা স্পোর্টস অ্যাক্টিভিটিস মঙ্গল ছাড়া হবে না, কূটনৈতিক ব্যাপার স্যাপার মঙ্গলদেব ছাড়া হবে না, ব্যুরোক্রেসি মঙ্গলদেব ছাড়া হবে না, ডাক্তারি মঙ্গলদেব ছাড়া হবে না, ইঞ্জিনিয়ারিং মঙ্গলদেব ছাড়া হবে না। কেন হবে না? কোনো কিছুই মঙ্গলদেব ছাড়া কেন হবে না? এই প্রশ্নটা যারা জ্যোতিষ ভালোবাসেন তাদের মনে আসা উচিত। তার কারণ আমাদের মহর্ষিরা মঙ্গলদেবকে বলে গেছেন অগ্নি। সূর্যদেব হচ্ছেন সেই সোর্স যিনি জীবনী শক্তির উৎস, কিন্তু গ্রহগতভাবে মঙ্গলদেবের হাতে অগ্নির কারকত্ব আছে। মঙ্গলদেব এমন একটি প্ল্যানেট, কেন সর্বঘটের কাটালি করা, সব কিছুর মধ্যেই আলটিমেট যেটার প্রয়োজন সেটা হচ্ছে প্রোডাকশন। যে কোনো বিষয়ে আমরা যখনই কর্ম করছি মানেই তো কিছু প্রোডাকশন করছি। সুতরাং মঙ্গলদেব সেই গ্রহ
যার মধ্যে অগ্নিতত্ত্ব ভরপুর, অগ্নিতত্ত্বের গ্রহ। এবং আগুন ছাড়া তো কিছু রান্নাবান্না হয় না বলুন, আপনার আমার বাড়িতেও হয় না, কোথাও কলকারখানাতেও হয় না, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টিভিটিও হয় না। তার কারণ অগ্নিতত্ত্ব যদি না থাকে আপনি আমি ভেজা মুড়ির মতো হয়ে যাব। সুতরাং যে কর্মটা করবো ভাবছি সেই কর্মটা আলটিমেট করা যাবে না, মানে ডেমনস্ট্রেশনটা হবে না। সুতরাং মঙ্গলদেব এমন একটি প্ল্যানেট যিনি সব বিষয়ে আছেন। আর যখনই অতিচারী বৃহস্পতি এবং বক্রী শনি পারস্পরিক স্কোয়ার অ্যাসপেক্টে, হুইচ ইজ ভেরি ইন্ডিকেটিভ ম্যাটার অ্যাজ পার অ্যাস্ট্রোলজি। তার কারণ একে অতিচারী বৃহস্পতি, শনিদেব যে কোনো ঘরে বক্রী হলে কূটনৈতিক, রাজনৈতিক, প্রাকৃতিক প্রেক্ষাপটে একটা আমূল পরিবর্তনের চেষ্টা হয়, মানে গ্লোবালি হয়, মানে গ্রহরা সেই এফেক্টটা করে। সেখানে এবার শনিদেব বক্রী তো হয়েইছেন, তার মধ্যে গতকাল থেকে আবার ঘাড়ে নিয়ে ফেললেন মঙ্গলদেবকে। এর পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ হবে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আমার দেশ থেকেও দেখা যাবে, প্রচুর দেশ থেকে দেখা যাবে, আমেরিকা, সমগ্র এশিয়া, প্রচুর দেশ থেকে দেখা যাবে। সুতরাং একটা গ্লোবাল ইম্প্যাক্ট আসতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মঙ্গল খালি ট্রিগার করবে এই বক্রী শনি এবং বৃহস্পতির অতিচারী অবস্থাকে। এবং রাহু সুন্দর করে দৃষ্টিপাত করে বসে আছেন অতিচারী বৃহস্পতিদেবের ওপর। বায়ুতত্ত্বের গ্রহ বায়ুতত্ত্বের ঘরে কুম্ভ রাশিতে বসে আছে, বায়ুতত্ত্বের ঘরে থাকা বৃহস্পতিদেবের ওপরে দৃষ্টি দিচ্ছেন। সুতরাং যত রকম ইনগ্রেডিয়েন্টস লাগে আর কি, মশলা করতে যত রকম মশলা লাগে একটা ভালো রান্না করতে, সেই মশলাগুলো মঙ্গলদেব রাহুদেব কিন্তু যোগাচ্ছেন শনিদেব এবং বৃহস্পতিদেবকে। সুতরাং এখানে যদি আপনাকে আমি বলি মেষ রাশির কেমন যাবে, মিথুন রাশির কেমন যাবে, বৃষ রাশির কেমন যাবে, ব্যাপারটা আপনাদের ভিউ বাড়ানো যায়, কিন্তু আলটিমেট আখেরে কারোর কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। ইউটিউবের ভিউ বাড়বে, মনে হবে যেন কত আমি আপনাদের জীবন এপাশ থেকে ওপাশে করে দিলাম, কিচ্ছু করিনি, খালি আপনাদের কিছু নেট খরচা করালাম, ইউটিউব কিছু আর্নিংস করলো, তার বিনিময়ে সিটিভিএন কর্তৃপক্ষ এক্সট্রা কিছু আর্নিংস হয়ে গেল। ইউটিউবের মনিটাইজেশন যদি সিটিভিএনের থেকে থাকে ভালো কথা, আমার প্রচার খুব বেশি হলো, কিচ্ছু হয়নি, কারণ লোকে রাশিফল শুনেছে, যে রাশিফলটায় কোনো লাভ নেই। তার কারণ আপনার জন্মছকে গ্রহদের অবস্থান, আপনার বর্তমানে চলা দশা অন্তর্দশার অবস্থা, বর্তমানে এই বক্রী শনি কিংবা বৃহস্পতিদেব মিথুনে থাকা অবস্থায় আপনার গ্রহগত লগ্ন রাশিগতভাবে তার কি এফেক্ট আছে, রাহু এবং কেতু সিংহ এবং কুম্ভ রাশিগতভাবে আপনার কি এফেক্ট আছে, আপনি কোন বয়সের মানুষ, বিশ্বের কোন দেশে কোন পরিস্থিতিতে আপনি আপনার কাজ করছেন, এতগুলো ফ্যাক্টরকে মাথায় রাখতে হয়। ভালো হবে না মন্দ হবে ইন্ডিভিজুয়াল ভাবতে গেলে। সেখানে একটা আমি যদি এক্ষুনি 1 মিনিট করে যদি বলি, 12 মিনিট ম্যাক্সিমাম, তাও লাগবে না, 12টা রাশিফল গড় গড় করে বলে ফেলা যায়। কি বললাম, আপনাদের ধোঁকা দিলাম, সারা বিশ্বে যেটা চলছে কেবল ধোঁকাধারি, ফেক নিউজের ছড়াছড়ি, ওই একটা রাশিফল। এবার আমি একটা ভেবেছি একটা চ্যানেল করবো ফেক রাশিফল, তাতেও দেখবো ভিউয়ারশিপ আছে। তার কারণ রাশিফল জেনে কিছু হবে না যদি সামগ্রিক পরিবেশ পরিস্থিতি ঠিক না থাকে। প্রাকৃতিক ক্ষেত্র আপনি আমি ঠিক করতে পারবো না, কন্ট্রোল করার ক্ষমতা নেই। তবে আজকেই তো নাসা এবং ইসরোর উদ্যোগে সিনথেটিক স্যাটেলাইট উঠছে, আরও বেশি আবহাওয়ার সম্বন্ধে আরও সুচারুরূপে খোঁজখবর রাখার চেষ্টা করবে এই স্যাটেলাইট। সেই অভিজ্ঞতা থেকে আজকেই দুপুরবেলা বোধহয় নাকি আগামীকাল, আজকে 29-30 তারিখ লঞ্চ ডেট এবং টাইম ঠিক হয়েছে। সুতরাং সেই সব তো চলবেই, কারণ 2025 সাল চলছে, মঙ্গলের বছর, কুম্ভ রাশিস্থ রাহু এসছেন। টেকনিক্যাল টেকনোলজি এবং এই সমস্ত স্যাটেলাইট বা দেখা যায় না এআই রোবোটিক্স, এর জন্য অন্যতম সেরা প্ল্যানেটের নাম রাহু। সে নিজে বায়বীয় ক্ষেত্রে আছে। সুতরাং ঠিক আছে, এসব তো ইনোভেশন চলবেই, প্রভূত পরিমাণ চলবে জনমানুষের কল্যাণে, সমাজের কল্যাণে। কিন্তু সামগ্রিকভাবে গ্রহ যখন এফেক্ট করবে, প্রাকৃতিক ঝঞ্ঝা ভূমিকম্প থেকে শুরু করে নানাবিধ সমস্যা তৈরি হবে, সেটাকে আপনার আমার ভালো রাশিফল থাকলেও কি ব্যবহার করতে পারবো? আপনি আমি যেখানে কর্ম করি, সেই কর্মস্থল যদি পৃথিবীর এমন দেশের সাথে, এমন অংশের সাথে কর্ম করে যেখানে কোনো প্রাকৃতিক আপদ বিপদ এসে গেল ভয়ঙ্কর,
তাহলে আপনার সেই কর্মস্থল, সেই জায়গার সাথে কি করে ভালো করে কর্ম করবে আগামী দিনগুলোতে, অন্তত যতদিন না সেটা রিকভারি হয়। অথবা আপনার সময় ভালো ছিল, কিন্তু আপনার অফিস যে দেশের সাথে, যে অংশের সাথে যে ধরনের কাজ করে, সেখানে কোনো প্রাকৃতিক বিপদ এলো, কোনো যুদ্ধ বিগ্রহে কোনো কিছু এফেক্ট হলো সেই জোনটা, তা সেই অফিসের থেকে আপনার অফিসে কি করে কাজগুলো ঠিকমতো আসবে, বা আপনারা কাজ করে কাকে পাঠাবেন, এগুলো আমরা অ্যাকচুয়ালি ভাবি না। এত ভাবার দরকার বাঙালির আছে বলে আমার মনে হয় না। সেই জন্যে আমরা মানে এক ভাষা আন্দোলনের দেশের ভাষা তো আমরা দেখতে পাচ্ছি, আমরা আবার নতুন করে ভাষা আন্দোলনে গেছি। নিজেদের মধ্যে আন্দোলন করি, এর থেকে ভালো হবে। মন, মস্তিষ্ক, আত্মার আন্দোলন যদি প্রকৃতপক্ষে আমরা করি, তাহলে ওই গতকাল সেনাবাহিনী যেরকম হর হর মহাদেব করেছেন, এই শ্রাবণ মাসে আমরা নিজেদের ভেতরে হর হর মহাদেব করি। কারণ আমাদের ভেতরে না প্রচুর উগ্রপন্থী বসে আছে, প্রচুর উগ্রপন্থী আমার আপনার ভেতরে বসে আছে। ওই উগ্রপন্থীগুলোকেও কিন্তু গুলি করতে হবে। যত ওই উগ্রপন্থীগুলোকে আপনার আমার ভেতরে বসে থাকা উগ্রপন্থীগুলোকে আপনি আমি মারব, তত বেশি হর হর মহাদেব আমার আপনার মন, আত্মা, শরীরে হবে, এবং তত বেশি আমাদের জীবনে ক্ল্যারিটি আসবে। মহাদেব, দেবাদিদেব কি? জ্যোতি। সুতরাং সেই জ্যোতির যত কাছাকাছি আপনি আমি পৌঁছাবো, বা জ্যোতি সঠিকভাবে আপনার আমার মধ্যে উদ্ভাসিত করবে আপনাকে আমাকে, তত আমরা জ্যোতির্গময়ের পথে এগোতে পারবো। উগ্রপন্থী বাইরে মেরেছে, আহা কি ভালো কাজ করেছে সেনাবাহিনী, কেউ আবার বলবে লুকিয়ে রেখেছে, এখনই ঘোষণা করলো, মেরেছে হয়তো আগেই। কারণ ভারতবর্ষ তো মানে ফ্যান্টাস্টিক যুক্তি, কুযুক্তি, সুযুক্তি নানা রকম চলতে থাকবে। বেশ আমার বেশ সার্কাস লাগে বিষয়টাকে, সার্কাস্টিক। এইসব না থাকলে বেশ জমে না সারাদিনটা। মাঝে মধ্যে সারাদিন কাজের পর শেষে যদি তর্ক বিতর্ক, দিগ্গজ পণ্ডিত নেতা নেত্রীদের কথা না শুনি, যে উগ্রপন্থী কখনো ট্যুরিস্টদের ক্ষতি করতে চায় না, কে ওনাকে কানে কানে ওই বিধায়িকাকে বলেছিল এটা আমি বুঝতে পারলাম না। আর আমাদের প্রিয় অপ্রিয় দাদা কোত্থেকে জানলেন ক্রিকেট দিয়ে মৈত্রী হয়, এমন সব খেলা দিয়েই মৈত্রী হয়, সব কিছু দিয়েই সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যায়, শুধু খেলা না। সেখানে পাকিস্তানের সাথে ক্রিকেট আমরা খেলবো, পাকিস্তানের সাথে কিচ্ছু করব না, সোজা। অন্যে অধম হইবে বলে আমি উত্তম হইব না, ছোটবেলা থেকে দিদি আমি আপনি সকলে শিখেছি। কিন্তু আমি উত্তম হতে গিয়ে ওই অধমটা তো চরম অধমই হচ্ছে, আর আমি চরম উত্তমই হচ্ছি। লাভটা কি হচ্ছে? আগে আমি 20 উত্তম ছিলাম, অধমটা 20 ছিল। এখন আমি উত্তম উত্তম হতে হতে 80-তে পৌঁছেছি, অধমটাও 20 থেকে 80-তে চলে গেছে। তাহলে 20%-এর অধম আর 80%-এর অধম কোনটা বেশি শক্তিশালী? তো তার সাথে আবার কিসের মৈত্রী? নো মৈত্রী। বিসিসিআই ইমিডিয়েট ক্যান্সেল করা হয়েছে, খেলবো না পাকিস্তানের সাথে, সোজা খেলবো না। চলো তোমার সাথে ম্যাচ পড়লে ছেড়ে দিচ্ছি, বাদ বাকি 3টে ম্যাচ জিতে যদি উঠতে পারি তো উঠবো। ওয়াক আবার পয়সা কামিয়ে দেবে ভারতবর্ষের বোর্ড, সারা বিশ্বের ক্রিকেট বোর্ড খাবে, যা বলবো তাই শুনতে হবে। যেরকম আমেরিকা চোখ রাখায়, ট্যারিফ করে দেবো, ট্যারিফ দিয়ে দেবো। ট্রাম্প সবসময় ট্যারিফ ঘাড়ে চাপাচ্ছে, আমাদের বিসিসিআইয়ের সেই ক্ষমতা আছে সারা বিশ্বের ক্রিকেট বোর্ডকে সেই ট্যারিফ চাপিয়ে দেওয়ার। ভিখারি পাকিস্তান, মেষলগ্ন সেকেন্ড হাউসে রাহু বসে আছে, মঙ্গল 6ষ্ঠ স্থানে চলে গেছে, লগ্নাধিপতি 6ষ্ঠে চলে গেছে। সেই দেশের গৃহযুদ্ধ শুরু হবে পাকিস্তানে। দক্ষিণ পশ্চিম বালুচ অংশের লোকেদের সাথে পাকিস্তানের আগামী 1.5 মাস ভয়ঙ্কর অবস্থা শুরু হবে। ইট ইজ প্রেডিকশন, অ্যাস্ট্রোলজিক্যাল। আপনার আমার রাশিফল জেনে লাভ নেই, পাকিস্তানের রাশিফল বলছি। কারণ মিথুন রাশির 4র্থে চলে গেছে মঙ্গল, লগ্নাধিপতি 6ষ্ঠে চলে গেছে। দ্বাদশে শনির সাথে মঙ্গলের দৃষ্টি পাকিস্তানের গতকাল থেকে শুরু হয়েছে। পাকিস্তানের দশাই চলছে বুধের, শুক্রের আন্ডারে বুধের। 6ষ্ঠ স্থানটা আমার দেশের অভ্যন্তরে ঝামেলার। জ্যোতিষটা জানতে গেলে না ওই মা তারা, কালী, কোরআন, বেদ, বাইবেল ওগুলো জানতে পারেন, ওগুলো জ্যোতিষ না, ওগুলো ধর্মশাস্ত্রের কথা, ধর্মের কথাও না। জ্যোতিষটা জানতে গেলে জ্যোতিষ দিয়ে জানতে হয়, তার টেকনিক্যালিটি বুঝতে হয় এবং জানতে হয়। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পারো ধরা,
ওই কোথাও থেকে ঝেড়ে বলে দিলাম, ওসব গল্প নেই। পাকিস্তানের সম্বন্ধে বলতে গেলে পাকিস্তানের চার্ট জানতে হবে তো আমাকে, তার দশা জানতে হবে তো। সুতরাং যখনই ষষ্ঠে গেছে লগ্নাধিপতি, গৃহযুদ্ধে ফাঁসবেই পাকিস্তান আগামী 1.5 মাস। এবং যে অংশে মঙ্গল গিয়ে অ্যাফ্লিক্ট করছে সেটা দক্ষিণ পশ্চিম অংশ। সুতরাং পাকিস্তানের ম্যাপটাকে অঙ্ক করুন, বালুচিস্তান দক্ষিণ পশ্চিম অংশে পাকিস্তানের, এটা অবভিয়াস। আর তার মধ্যে যদি এখন ওই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 13ই সেপ্টেম্বর, তারপরে সূর্যগ্রহণ, যেটা অবশ্য ভারত থেকে দৃষ্ট নয়, তারপরে গিয়ে আবার হঠাৎ করে মনে হলো আমাদের আরেকবার ওদের সিঁদুর দান করবো, তাহলে আমি জানি না পরিস্থিতি যদি সেরকম তৈরি হয়ে যায়। কারণ সেপ্টেম্বর টু নভেম্বর আবার সিঁদুর দানের সময় আসতে চলেছে প্রায়। কারণ ভারতবর্ষেরও দশা পিরিয়ড 2রা সেপ্টেম্বর থেকে চেঞ্জ হবে। চন্দ্রের দশা শেষ, ভালোবাসা শেষ, প্রেম প্রীতি ভালোবাসার দশা শেষ স্বাধীন ভারতের। 2রা সেপ্টেম্বর 2025 থেকে 7 বছরের জন্য মঙ্গলের দশা অন। অতএব সোজা মারো মরো এগিয়ে চলো, এই হবে ভারতবর্ষের স্ট্যান্ড পয়েন্ট। ওখানে ওসব আমার দাদা বর্ণিত, মানে বাঙালি দাদা বর্ণিত ওসব মৈত্রী ফৈত্রী গল্প গিয়ে কোনো লাভ নেই। ভারতবর্ষের যা কামিং দশা পিরিয়ড আসছে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে, এত কিছু জানতে সিটিভিএনের দর্শকদের প্রয়োজনই নেই। তার কারণ মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, ছেলের চাকরি, মেয়ের চাকরি কোথায় হবে বাঙালি জানে না, কিন্তু কোথায় হবে জানে না। বাংলা বাঙালি বাংলা পক্ষ করতে করতে এবার বাইরের লোকেরা যদি বলে বাংলা পক্ষ বাংলায় যাও, কি করবেন? বাইরে পড়াতে পাঠাবেন, বাইরে চাকরি করতে পাঠাবেন। তারা যদি বলে চা খাও বিস্কুট খাও, যাও ভাই বাড়ি যাও, কি হবে তখন? কি জিজ্ঞাসা করবেন জ্যোতিষের কাছে এসে? আমি তো ভাবছি এরপরে আমি খাবো কি করে, কারণ আমি তো ভয় দেখিয়ে লোভ দেখিয়ে আপনাদের খেতে পারবো না। আমাকে তো সঠিক দিশা দেখিয়ে খেতে হবে, তাই খেয়ে আসছি গত 18-19 বছর ধরে। কিছু যদি না থাকে কি খাওয়াবো, কি বলবো আপনাদের? সুতরাং আমি খাবো কি? আর আমি না খেলে সিটিভিএন আমার থেকে খাবে কি? আমার চললে সিটিভিএন আমি অনুষ্ঠান করতে পারবো, সিটিভিএন কর্তৃপক্ষ তার কিছু লভ্যাংশ পাবে। সবাই সবার সাথে যুক্ত তো আমরা, কি বলবো আপনাদের? এটা বাঙালি ভাবছি না আমরা। দারুণ হয়েছে, জিজ্ঞাসা করে ফেলেছি, আমার কপাল ঘুরে গেছে। আসলে বনবন করে আমরাই ঘুরছি, কপাল কি ঘোরাবো? কপাল ঘুরে গেছে, কোন দিকে ঘুরেছে জানি না, কিন্তু সোজা ঘুরেছে না বাঁকা ঘুরেছে। কারণ আমরা বলি 9th ঘর হচ্ছে আমাদের ভাগ্যস্থান। আমি যদি দিদিকে বলি, দিদি আপনার লগ্নের ভাগ্যস্থান কোনটা? দিদি 20 বছর ওই চেয়ারটায় বসে জেনে গেছেন 9ম ঘর ভাগ্যস্থান। জানেন তো ভাগ্যস্থান 9ম ঘর। ভাগ্যস্থান, ভাগ্যটা একটা স্ট্যাটিক ওয়ার্ড। তার কারণ ভাগ্য বললে কিছু বোঝা যায়? যতক্ষণ না আমি আগে সু বা দু লাগাচ্ছি ততক্ষণ ভাগ্যের কোনো সিগনিফিকেন্স নেই। তার মানে ভাগ্যটা হয় সৌভাগ্য নয় দুর্ভাগ্য, তবে ভাগ্যটা খেললো। আমি যদি বলি ভাগ্য ভালো, তাহলে ভালো হলো ভাগ্যটা। আমি যদি ভাগ্য মন্দ, তাহলে ভাগ্যটা মন্দ হলো। তার মানে ভাগ্য অ্যাকচুয়ালি স্ট্যাটিক। আমাদের নাকি কপাল ঘুরবে, দূর ব্যাঙের মাথা। কপালটা ভালো ঘুরবে না মন্দ ঘুরবে সেটাই জানি না। কপাল ঘুরে গেছে, কোথায় ঘুরেছে, ভালো না মন্দ? দরকার নেই তো। কৌশিক ডি কাশ্যপের কাছে ফোন পেয়েছিলাম, এখন কেউ ফোনে আছেন, খুব রাগ করছেন আমার উপর, তাড়াতাড়ি দিদি নিয়ে ফেলি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমার নাম ভাস্কর সরকার, সোদপুরে বাড়ি। আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। একটুই বলবো, বলে ফেলো সাহেব, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটুখানি আকাশে ওঠো তো, বড় মেঘলা আকাশ কিরকম হয়ে আছে। তো ভাস্কর নামে আমাদের কাছে তুমি আবির্ভূত হলে আসা যাক যে বৃষ্টির ভাবটা একটু কমবে। বলো। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 29শে সেপ্টেম্বর 2000। 29শে সেপ্টেম্বর 2000, বাহ, বলো। সময় আর টাইম হচ্ছে দুপুর 1:27। দুপুর 1:27 সোদপুরে? সোদপুর, হ্যাঁ, এই আগরপাড়ায় প্লেস অফ বার্থ। ঠিক আছে, দুপুর 1:27 আগরপাড়া প্লেস অফ বার্থ। হ্যাঁ, বেশ। কি বার ছিল? শুক্রবার। দাঁড়াও এক সেকেন্ড, আগরপাড়া তো দেবে না, সোদপুরে দিতে হবে। শুক্রবার, বলো। ক্রিয়েটিভ পার্টে কিছু করেছো? শুক্রবার, মকর লগ্ন, তুলা রাশি, এক্সিলেন্ট।
বলো কি করেছো তুমি? বক্রিয় অবস্থায় শনি বৃষে বসে আছে, বাদবাকি মূল গ্রহরা সকলেই মার্গী। ভাই ভেরি গুড। বলো, বৃহস্পতি শনি একত্রিত, লগ্নে দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহু, চন্দ্র বুধ শুক্র। বাবা বাবা বাবা, তোমার জন্মছকটা তো ভেরি গুড। কি হয়েছে বলো, কি করছো এখন? মাস্টারমশাই হবে নাকি? এখন আসলে আমি বিএলএলবি পড়েছি, এখন তারপর এখন এমবিএ করছি। তো বিএলএলবি করে এমবিএ করছো, বেশ করেছো, সঠিক কাজ করেছো। অসুবিধা কি হয়েছে, করো না। এখন তার ওটাই জিজ্ঞেস করছি, মানে এমবিএ এখন ঢুকেছি, তো এরপর আমার মানে কেমন, মানে ফিউচারের এটা সেটাই দুর্দর্শ। ঠিক করেছো, যা করেছো একদম ঠিক করেছো। এই জন্মছকটায় বিএলবি করেছিলে, সেটাও ঠিক করেছিলে। এমবিএ পার্টে যে ঢুকে গেছো পার্সোনালি, এমবিএ যখন করেছো তার মানে তুমি কর্পোরেট সেক্টর বা যে কোনো সেক্টরে ঢুকবে, বিইং এ লয়ার নিশ্চয়ই, সেটা টার্গেট নিয়ে এমবিএতে গেছো। লয়ার না হোক, আমি মানে লয়ার মানে ওইরকম ভাবে না হোক, এমনিও মানে এমবিএ করেও যদি লাইনে ঢোকা যায়, হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম এট অল। ভেরি গুড হরোস্কোপ তোমার, খুব ভালো হরোস্কোপ সাহেব। একটুও চিন্তিত হওয়ার মতো এই হরোস্কোপটাই না, খালি একটু অপেক্ষা করতে হবে জীবনে। যত তোমার বয়স বাড়বে তত তোমার জীবনে প্রভূত পরিমাণ উন্নতি হবে। এমবিএ করছো, খুব ভালো করে এমবিএটা করো, অসুবিধার কিচ্ছু নেই, ঠিক আছে? খুব ভালো করে এমবিএটা করো। তবে সেলস ফেলস কি নিয়ে স্পেশালাইজেশন করবে? সেলস এন্ড মার্কেটিং আমি নিয়েছি আপাতত নিয়েছো, বেশ করো, কিন্তু সেলস করতে খুব একটা ভালো লাগবে না বোধহয় তোমার। হ্যাঁ, এমনিও লাগে না আসলে, ওটাতে জব বেশি, আমি সেই ভেবে নিয়েছি। হ্যাঁ, জব বেশি ভেবে নিয়ে লাভ নেই, সবেতে জব আছে জানো তো। আমি যেটা ভালোবাসি সেটাকে নিয়ে আমি যদি খুব ভালো করে নিজেকে রেডি করতে পারি, লোক ঠিক আমাকে নেবেই। সে আজকে কষ্ট হবে, কালকে কষ্ট হবে, পরশু কষ্ট হবে, কিন্তু যখনই ঢুকে যাব না, কারণ আমি জিনিসটা জানি যেটা আমি করছি, এবং শুধু জানি না, খুব ভালোবেসে করছি, সেটা লোক বুঝে যাবে। এই যে জব বেশি আছে বলে দৌড়ানোটা আমার মতে ঠিক নয়। তবে তুমি মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজি এই বিষয়ক নিয়ে স্পেশালাইজেশন করা ভালো, নট সেলস। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, অনলি মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজি। হ্যাঁ বলো স্যার। বলছি আপনি একটু আমার মানে হেলথ কেমন থাকবে? মানে হেলথ কিছু না, তোমার পেটের গন্ডগোল, পটি ঠিক মতো হয় না, খাবারে যদি ভাজাভুজি বেশি খাও, রেস্টুরেন্টে বেশি খাও, চপ বেগুনি কিংবা ওই যা আছে ভাজা পোড়া বিরিয়ানি, আমরা তো সবাই ষাঁড় এখন, লাল কাপড় জড়ানো দেখলে বোঁ বোঁ করে দৌড়াই, ওগুলোকে বেশি খেলে পটির সমস্যা হবে, হজমের ভয়ঙ্কর সমস্যা হবে। এটাই তোমার এক এবং একমাত্র জীবনের প্রবলেম, শরীরের দিকে। বাদবাকি সব চাঙ্গা, চিন্তিত হওয়ার কিচ্ছু নেই। তুমি এই ভয়টাকে কাটাও ভায়া, প্রচুর জল খাও, শাকসবজি খাও, রেগুলার ফ্রুটস খাও, কিছু সহজ পাচ্ছ ফল খাও, ঠিক আছে? ফ্যান্টাস্টিক হরোস্কোপ। ষষ্ঠে রাহু থাকলে পেট খারাপ হয়, অষ্টমে মঙ্গল থাকলে অনেক সময় কেষ্টমণ্ডল ডিজিজ হয়, মানে অর্শফিস্চুলা। সুতরাং যত পটিটা নরম হবে, শাক পাতা বেশি খাবে, এক্সক্রিটারি পার্ট ঠিক থাকবে, তুমি চাঙ্গা, কিচ্ছু অসুবিধা নেই। ফ্যান্টাস্টিক হরোস্কোপ, এগিয়ে চলো, সোদপুরে থাকো, কখনো মনে হলে দৌড়াতে দৌড়াতে আমার খর্দা চেম্বারে চলে আসো, বাদ বাকিটা চেষ্টা করবো আমি টিউন করে দেওয়ার, ঠিক আছে স্যার? ভালো থাকো। ধন্যবাদ। বলে রাখি যে আগামীকাল শেওড়াফুলিতে থাকছেন তো? একদম শিওর, কেন নয়, আগামীকাল শেওড়াফুলি দেখা হচ্ছে কৌশিকদার সঙ্গে, এবং অবশ্যই তার সঙ্গে 13 তারিখ অগস্টের 13 তারিখে দুর্গাপুর, এবং তার পরের দিন হচ্ছে বর্ধমান চেম্বার। বুকিং ফোন নাম্বার গেছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আবার অনুষ্ঠানে আসার জন্য, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।